আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফুর রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে অধিকাংশ ট্রেন প্রায় যাত্রী শূন্য, আর শিডিউল মতো ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বুধবার সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও অন্যান্য ট্রেনগুলো ছাড়ে 1টা থেকে 1.5 ঘন্টা দেরিতে। সকাল 7টার সময় দেয়া হলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরুতে দেরি হয় 2.5 ঘন্টা পর। অধিকাংশ ট্রেনের যাত্রী সংখ্যা অনেক কম। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয় থাকায় ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণে 1 ঘন্টা করে বিলম্বে ট্রেন ছাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এর আগে আজকের মধ্যে দাবি দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিনগত রাত 2:30টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আগের ট্রেনগুলো ছেড়ে গেছে, আগে ওই ট্রেনগুলো বিভিন্ন লাইনে ছিল। এর একটা ব্লকে ছিল, ব্লক থেকে ওয়াশপিডে নেওয়া হয়ে গেছে। ওয়াশপিডে নেওয়ার পরে ওয়াশপিড কমপ্লিট করি এখন ছেড়ে যাবে। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে বিভিন্ন স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কমলাপুর স্টেশনে, এখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সাকিব, ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে? দাবি নিয়ে রানিং স্টাফরা কি বলছেন জানাবেন। মারফি, আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিন্তু সময়ে ছাড়ছে না। বিশেষ করে যেহেতু গতকালকে বন্ধ ছিল, বিভিন্ন লাইনের ট্রেনগুলো রাখা রয়েছে, ইঞ্জিনের কিছু জটিলতা তাদের থাকে। ট্রেনগুলো যখন তারা এক লাইন থেকে কমলাপুরে নিয়ে আসে, সেখানে যে জটিলতা, সেটির কারণে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কোনো কোনো ট্রেন 2-2.5 ঘন্টা পর্যন্ত দেরি হয়েছে। তবে সেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং এই যে বিপর্যয়, তার কারণে কিন্তু যাত্রীদের কিছুটা ভোগান্তি বাড়ছে। কারণ অনেকেই জানেন যে তার ট্রেন কোন শিডিউলে যাওয়ার কথা, কিন্তু এখান থেকে আসলে ওইভাবে সেই শিডিউলগুলো দেওয়া হচ্ছে না। আসলে যে ট্রেনটি সকাল 10টার ছিল, সেটি আসলে কয়টায় ছাড়বে সেই শিডিউল দেওয়া হচ্ছে না। কারণ বেশিরভাগ ট্রেনে আমরা দেখছি যে যাত্রী শূন্য। কারণ মানুষজন কাল রাত পর্যন্ত জানতেন যে আজকে ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হবে না। যেহেতু মাঝরাতে এই সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে, ধর্মঘট তুলে নিয়েছেন, যার ফলে কিন্তু একটি মানুষের মধ্যে সেই পুরো মেসেজটি নেই যে আসলে ট্রেন কখন ছেড়ে যাবে। এবং ট্রেনের যারা রানিং স্টাফ রয়েছেন, যারা বিশেষ করে আন্দোলন করেছেন, তাদের আসলে বক্তব্য পাওয়া যায়নি। তারা কথা বলতে রাজি হন না ক্যামেরার সামনে। তবে ক্যামেরার বাইরে তারা বলেছেন যেহেতু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে। তারা চাচ্ছেন যে আজকের দিনের মধ্যে তাদের দাবিগুলো সব পূরণ হয়ে যাবে এবং ট্রেন চলাচল তাদের মতো করে তারা স্বাভাবিকভাবে চালাতে চান। তবে স্টেশন ম্যানেজার যেটি জানিয়েছেন যে আসলে যেহেতু একটি শিডিউলের বিপর্যয় রয়েছে, এই বিপর্যয়গুলো কাটাতে কিন্তু 1 দিন 2 দিন পর্যন্ত সময় লেগে যাবে এবং তারপর থেকে কিন্তু সবগুলো ট্রেন স্বাভাবিকভাবে চলবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী রয়েছেন রংপুর থেকে, জানাবেন বাদল, ওইখানকার কি অবস্থা, সেখানে ট্রেন ঠিক মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীরা কি বলছেন? সহকর্মী সাকিবুর রহমান। আমরা রয়েছি রংপুর রেল স্টেশনে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আসলে রেলের যে রানিং স্টাফদের দাবি দেওয়া, তারা কিন্তু আশ্বাসের ভিত্তিতে আজকে কিন্তু তার কার্যক্রম শুরু করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে এখন পর্যন্ত রংপুরে ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই চলছে। তবে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটনা আমাদের সামনে পড়েনি। কারণ আমরা দেখছি ইতিমধ্যে যাত্রীরা স্টেশনে এসেছেন এবং তারা টিকিট ক্রয় করেছেন। আমরা যদি একটু এখানে কথা বলি, এখানে যাত্রী রয়েছেন একজন। আপনি তো কই যাচ্ছেন এবং ট্রেন স্বাভাবিক রয়েছে কিনা? আমি লালমনিরহাট যাইতে যাচ্ছি, তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। ট্রেন শুনলাম যে একটা 20 মিনিটে আসা কথা। স্বাভাবিক আছে ট্রেন চলাচল? স্বাভাবিক আমি তো 80 দেখি, ট্রেন তো দেখতেছি না, শুনলাম যে স্বাভাবিক আছে।
ধন্যবাদ। দর্শক, যে শুনছিলেন যে আসলে দর্শক যাত্রীরা বলছেন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা দেখছি ইতিমধ্যে রংপুরের 7 জোড়া ট্রেন কিন্তু চলাচলের প্রস্তুতি গ্রহণ করেছে, বিশেষ করে 3 জোড়া আন্তনগর এবং বাকিগুলো লোকাল পরিবহন যে রয়েছে সেগুলো কিন্তু চলবে। আপাতত মার্ফি, এই ছিল আমার কাছে রংপুরের ট্রেন চলাচলের এখানকার সর্বশেষ খবর। আপনাদের দুজনকে ধন্যবাদ। রূপাতলীতে বাস ভাঙচুর ও হামলায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এতে সকাল থেকে বরিশাল, কুয়াকাটা, বরিশাল, পিরোজপুর এই 2 রুটের 4 জেলায় কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে রাতে বরিশালের বাস মালিক শ্রমিকদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রূপাতলী এলাকায় 3.5 ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করে তারা। বাস ধর্মঘটের বিষয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাস মালিক শ্রমিকরা শিক্ষার্থীদের উপর কেন হামলা করেছিল এবং ধর্মঘটে ভোগান্তির বিষয়ে জানাবেন। জি মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে তথ্যটি পেয়েছি, গতকালকে সন্ধ্যা থেকে কিন্তু রাত অবধি পর্যন্ত বরিশালের যে সাধারণ শ্রমিক যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে এমন একটি কথার ভিত্তিতেই কিন্তু গোটা বরিশালের যে দক্ষিণাঞ্চলে যে 15টি রুট, সেই রুটগুলো কিন্তু বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা দীর্ঘক্ষণ সমঝোতার বৈঠকের পরে তারা আসলে প্রাথমিকভাবে সেই বাস চলাচল যে স্থবির ছিল সেগুলো স্বাভাবিক করেছে। কিন্তু আজকে কিন্তু গতকাল রাতে কিন্তু ঘোষণা দিয়েছে, এখানে যারা শ্রমিক ঐক্য পরিষদ রয়েছে তারা বলছে যে সাধারণ শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ একটু হলেই তাদের বাস ভাঙচুর করা হয় এবং তাদের উপর নির্যাতন করা হয়। এই প্রতিবাদে কিন্তু আজকে বরিশাল সহ গোটা বরিশাল, খুলনা এবং বরিশাল থেকে যে কুয়াকাটা এই 15টি রুটে কিন্তু সকল ধরনের বাস চলাচল বন্ধ করা হয়েছে। একটু আপনাকে দেখাতে চাই, আমি এখন আছি রূপাতলী যে বাস স্টেশনে। এখানে কিন্তু অভ্যন্তরীণ রুটের যে 15টি রুটের যত বাস আছে সবগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে নিশ্চিত করেনি যে পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু এখন শক্ত একটি অবস্থানই রয়েছে, কোনো ধরনের বাস চলাচল করবে না। অপরদিকে সকালে এই সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা পুনরায় একটি আলটিমেটাম দিয়ে গণমাধ্যমে একটি প্রেস রিলিজ পাঠায় যে এই রকম যদি বাস বন্ধ থাকে তাহলে তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একটু মারফি আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা থেকে রাত অবধি পর্যন্ত যখন কোটা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয় তখন কিন্তু তারা বলেছিল যে বরিশালের পিরোজপুর থেকে একজন বিএম কলেজের শিক্ষার্থী তিনি আসতেছিলেন বরিশালে এবং তার সাথে বাস ভাড়া নিয়ে একটি অন্তদ্বন্দ্বের সৃষ্টি হয় একজন বাসের হেল্পারের সাথে। এর পরপরই কিন্তু মূলত সেখানে দ্বন্দ্বের সৃষ্টি এবং সেই শিক্ষার্থী মোবাইলে মেসেজ দেয় যে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এরপর বরিশালের যে অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই রূপাতলী এসে অবস্থান নেয়। এই বাসটি কিন্তু গতকালকে ভাঙচুরও করা হয়েছিল এবং রাস্তার মধ্যে পড়েছিল। তো আজকে কিন্তু সেটি মূলত সেই প্রতিবাদ এবং শিক্ষার্থীদের, সাধারণ বাস শ্রমিক যারা রয়েছেন তাদের নিরাপত্তাহীনতা, এই সব মিলিয়ে গোটা দক্ষিণ অঞ্চলের যে 15টি রুট এবং বরিশাল থেকে খুলনাগামী, খুলনা থেকে যশোর, এই সব বাস কিন্তু চলাচল বন্ধ। তীব্র ভোগান্তিতে বরিশালের যারা যাত্রী রয়েছে তারা। মারফি, এখন পর্যন্ত এতটুকু আমার কাছে। ধন্যবাদ আপনাকে। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ভোলায় বাস সিএনজি অটোরিকশা গ্রুপের সংঘর্ষে জেরে জেলার সব রুটে বাস ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে আবারও সংঘর্ষে জড়ান বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকরা। এ সময় 3টি সিএনজি অটোরিকশা আগুন ও 4টি বাস ভাঙচুর করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল দখল ও সড়কে চলাচলকে কেন্দ্র করে বাস মালিক ও সিএনজি গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এ সময় 2টি বাস মালিক সমিতির অফিস এবং 8টি সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস ও সিএনজি চলাচল বন্ধ রাখা হয়। সকালে সিএনজি চলাচল শুরু করলে বাংলাবাজার এলাকায় বাধা দিয়ে একটি সিএনজি ভাঙচুর করা হয়। এই ঘটনায় জেলার প্রধান সড়ক ভোলা চরফ্যাশন রুটের 100 কিলোমিটারের বিভিন্ন পয়েন্ট উভয় পক্ষের অবস্থান ও মহড়া চলছে। গেল রাতে সংঘর্ষে সাংবাদিক সহ 30 জন আহত হন। দর্শক, এই মুহূর্তে সচিবালয় কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং
এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষি কাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নাম্বার ছিল ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয়, এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নাই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দুটোই ইটিপি এসটিপি দুটোই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সচিবালয় থেকে ষষ্ঠ উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ঝিনাইদহ সহ 15টি জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। এর আগে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে ঝিনাইদহে 6টি উপজেলার 34টি ফিলিং স্টেশন সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দেয়। ব্যাহত হয় সেচ কার্যক্রম। গেল 26 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি বিষয়ে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এতে অংশ নিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, গণশুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন। জি মারফি, আজ সকাল 10টা থেকেই নগরীর শিল্পকলা একাডেমিতে দুদকের আয়োজনে গণশুনানি চলছে। এতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সহ দুদকের অন্যান্য কমিশনারগণ, এখানের জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন। আজকে গণশুনানিতে মোট 40টি অভিযোগ আমলে নিয়ে এখানে শুনানি করা হচ্ছে। শুরুতেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বেশ কিছু অনিয়ম নিয়ে গ্রাহকরা অভিযোগ করেছেন, সেখানে দুদক কমিশনাররা এসব বিষয়ে নিষ্পত্তি করেছেন। এরপরেই বিদ্যুৎ বিভাগের বিভিন্ন ভুতুরে বিল এবং গ্রাহকদের হয়রানি এবং বিদ্যুৎ বিভাগের যে স্বেচ্ছাচারিতা, তাদের কর্মচারীদের অনিয়ম দুর্নীতির বিষয়গুলো ভুক্তভোগীরা এখানে তুলে ধরেন। এই সব বিষয়গুলো নিয়ে এখানে গণশুনানি চলছে। নগরীর বেশ কিছু মানুষ এবং ভুক্তভোগী এই গণশুনানিতে অংশগ্রহণ করছেন এবং তারা তাদের যেই বিষয় নিয়ে তারা ভুক্তভোগী হয়েছেন সেসব বিষয়গুলো এই গণশুনানিতে তুলে ধরছেন। এখানে গ্রাহক এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানি হচ্ছে। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে গণশুনানি চলছে। মারফি, গণশুনানির এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।